হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকের আমাদের আলোচনার বিষয় ওহমস ল। ওহমস ল আলোচনার পূর্বে আমরা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এবং বিভব এই দুটি জিনিস নিয়ে একটু আলোচনা করব। আলোচনার পরেই আমরা আমাদের আলোচ্য বিষয় ওহমস ল ওই অংশে আমরা যাব। এখন আমরা জানি কোনো স্থির আধান তার চারদিকে যে দূরত্ব পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে সেটিকে বলা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ একটি আধান তার চারদিকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অপর একটি আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই দূরত্ব সেই ক্ষেত্রই হচ্ছে ওর তড়িতের ক্ষেত্র। বাস্তবে এই ক্ষেত্রটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিতে কমতে থাকে। অর্থাৎ দূরত্ব যত বাড়তে থাকবে এই তড়িতের ক্ষেত্রের যে প্রাবল্যের মানটা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু আইডিয়ালি এইটা অসীম পর্যন্ত বিস্তৃত। এটাকে বলছি আমরা তড়িতের ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা আধান তার চারদিকে যে দূরত্ব জুড়ে অপর একটি আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারছে তাকে বলছি আমরা তড়িৎ ক্ষেত্র। এখন আমরা আসব তড়িৎ বিভব। আমরা কাকে বলবো? তড়িৎ বিভব হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে যদি অপর একটি আধানকে অসীম থেকে ওই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের বাইরে থেকে একটা বল প্রয়োগ করে নিয়ে আসতে হয়। তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে ওই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে আমাদেরকে যে বল প্রয়োগ করতে হয় বা যে কার্য করতে হয় তাকে আমরা বলবো ওই ক্ষেত্রের বিভব। অর্থাৎ বিভব তাকে যদি আমরা ভি দিয়ে বোঝাই তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা লিখব W/Q। অর্থাৎ কোনো একক ধনাত্মক আধানকে আমরা অসীম থেকে ওই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে গেলে আমাদেরকে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাকে বলছি আমরা ওই বিভব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিভবের একক। তাহলে বিভবের একক আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্যের একক এবং আধানের একক। যদি আমরা সিজিএস পদ্ধতিতে যাই তাহলে কার্যের একক আর্ক, এবং এসআই পদ্ধতিতে আমরা যাই কার্যের একক জুল, এবং আধানের একক আমরা এসআই পদ্ধতিতে কুলম। তাহলে এসআই পদ্ধতিতে যদি আমরা বিভবের একক দেখি তাহলে বিভবের একক আমরা পাবো, বিভবের অ্যাকচুয়াল একক হচ্ছে, বিভবকে আমরা ভোল্ট দিয়ে মাপবো, বা আমরা এটাকে এভাবেও লিখতে পারবো, সেটা হচ্ছে জুল পার কুলম। বিভবের আরো একটি একক আমাদের জানা আছে, বিভবকে আমরা ভোল্ট দিয়েও প্রকাশ করি, জুল পার কুলম। এটাকে আমরা ভোল্টও বলবো, অর্থাৎ একে আমরা এটাও লিখতে পারি যে ভোল্ট। বিভবের আরো একটি একক হয়, সেটা হচ্ছে ভোল্ট। এখন আমরা এটাকে বোঝার জন্য আমরা জল তলের সঙ্গে এই বিভবের পার্থক্য যদি আমাদেরকে বুঝতে হয়, বিভবের পার্থক্য যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমরা একটা জল তলের সঙ্গে তুলনা করতে পারি এটাকে, যে আমাদের দুটি পাত্রে একই উচ্চতায় এবং একই লেভেলে জল, সমপরিমাণ জল আছে। এখন যদি আমরা বলি যে এই পাত্র দুটিকে না নাড়িয়ে আমরা এই পাত্র থেকে এই পাত্রে জল নিয়ে আসব, সেটা কিভাবে সম্ভব? যদি আমরা পাত্র দুটির স্থান পরিবর্তন না করাই তাহলে আমরা কোনোভাবে এই পাত্রের জলকে এই পাত্রে নিয়ে আসতে পারবো না। আমরা এটা করতে পারি তখন যদি আমরা একটি পাত্রকে এই পাত্রের অপেক্ষা একটু উঁচুতে নিয়ে যাই এবং এদেরকে যদি একটা পাইপ দিয়ে আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব এই পাত্র থেকে জল আস্তে আস্তে করে এই পাত্রের মধ্যে আসছে। অর্থাৎ যখন উচ্চতার পরিবর্তন হচ্ছে তখন এটা বিভবের পার্থক্য, এই উচ্চতার পার্থক্য আমাদের এখানে হবে বিভবের পার্থক্য। তার মানে যখন বিভবের পার্থক্য হচ্ছে তখন আমাদের এখানে তড়িৎ প্রবাহ হবে। এখানে যেমন উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, অর্থাৎ হায়ার পোটেনশিয়াল এনার্জি
থেকে লোয়ার পোটেনশিয়াল এনার্জিতে যেমন জল যাচ্ছে, এখানেও আমরা দেখব উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়। এখন আমাদের এখানে উচ্চ বিভব বলতে আমরা কোনটাকে বুঝবো? আমরা নেগেটিভ চার্জকে আমরা জানি উচ্চ বিভব এবং ধনাত্মক চার্জকে আমরা জানি নিম্ন বিভব। তাহলে যখন বিভব যখন অর্থাৎ ইলেকট্রন যখন যাবে তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভব অর্থাৎ ইলেকট্রনগুলো ধনাত্মকের দিকে গমন করে। এইভাবে আমরা বিভবকে বুঝবো, বিভবের পার্থক্যকে বুঝবো। এবং বিভবের পার্থক্যের একটা সমীকরণও আমরা এখানে দেখলাম। বিভব পার্থক্যের সমীকরণ হচ্ছে W/Q। এই সূত্রের সাহায্যে আমরা ছোটখাটো একটা এক্সাম্পল নেব, নিয়ে তার থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে এটা হচ্ছে। একটা উদাহরণ যদি আমরা বলি যে আমাদের এখানে 12 ভোল্ট বিভব পার্থক্যের একটা ক্ষেত্র আছে। এখন সেই ক্ষেত্রের মধ্যে আমরা 2 কুলম আধানকে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে কি পরিমাণ কার্য করতে হবে? যদি আমাদেরকে এটা কার্য যদি বের করতে হয়, তাহলে কার্য ইজিক্যাল টু আমরা কি জানি? কার্য ইজিক্যাল টু আমরা জানি বিভব পার্থক্য ইনটু আধান। এখন আমাদের এখানে বিভব পার্থক্য 12 ভোল্ট ইনটু আধানের মান কত? আধানের মান আমরা পেয়েছি 2 কুলম। অর্থাৎ আমাদের এখানে যে পরিমাণ কার্য হবে সেই মান 24 জুল। এই পরিমাণ কার্য আমাদেরকে করতে হবে। খুব সহজ এক্সাম্পল আমরা একটা নিলাম, যে এক্সাম্পলের সাহায্যে আমরা কি পরিমাণ কার্য করতে হবে, এই পরিমাণ বিভব পার্থক্য আছে, সেই বিভব পার্থক্যযুক্ত কোনো একটা ক্ষেত্রে যদি একটা 2 কুলম আধানকে নিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে এই পরিমাণ কার্য করতে হবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওহমস ল। ওহমস লতে যাওয়ার আগে আমরা কতগুলো সিম্বল, সেই সিম্বলগুলো সম্বন্ধে জানবো। কারণ আমাদের এই ল বা এই ল রিলেটেড এই সূত্র সম্পর্কিত কিছু জানতে গেলে ওই সিম্বলগুলো বা ওই চিহ্নগুলো সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। সেই চিহ্নগুলো কি কি? প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রিক শেল। ইলেকট্রিক শেল, এটার সিম্বলটা কিরকম হবে? ইলেকট্রিক শেলের সিম্বলটাকে আমরা এইভাবে লিখব। এটি বড়টি হবে ধনাত্মক, ছোটটি হবে ঋণাত্মক। এটি আমাদের হচ্ছে একটি ইলেকট্রিক সেল। নাম্বার 2 আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্বিনেশন অফ ইলেকট্রিক সেল। অর্থাৎ অনেকগুলো যদি ইলেকট্রিক সেল থাকে সেটাকে বলছি আমরা কম্বিনেশন অফ সেল। এটাকে আমরা এইভাবে বোঝার চেষ্টা করব, বা এইভাবে সিম্বলটা এইভাবে। অর্থাৎ এখানে অনেকগুলো সেল বা ব্যাটারিকে রাখা আছে। এটি গেল আমাদের কম্বিনেশন অফ ইলেকট্রিক সেল। নেক্সট আমরা যেটা দেখব সেটি হচ্ছে প্লাগ কি। প্লাগ কি যেটি ওপেন অর্থাৎ মুক্ত বর্তনীতে আছে, প্লাগ কি সেটিকে আমরা কিভাবে বুঝবো? এটি বোঝাচ্ছে যে একটা প্লাগ যেটা মুক্ত বর্তনীতে আছে। আর 4 নম্বরে আমরা প্লাগ কি যেটি ক্লোজড অর্থাৎ বদ্ধ, সেটিকে আমরা কিভাবে বোঝাবো? এই সিম্বল দ্বারা আমরা বোঝাবো যে ওখানে বর্তনীটি সম্পূর্ণ হয়েছে বা সংযুক্ত অবস্থায় আছে বা সুইচটা অন অবস্থায় আছে। এই সিম্বল দ্বারা আমরা ওটাকে বুঝবো। এইবারে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে 5 নম্বরে আমরা দুটি তার যেখানে যুক্ত হয়েছে সেটাকে আমরা কিভাবে বুঝবো? জয়েন্ট ওয়্যার বলবো আমরা। দুটি তার যেখানে যুক্ত হয়েছে সেটাকে আমরা এইভাবে বলি। আর দুটি তার পরস্পরের উপর দিয়ে গেছে কিন্তু তারা যুক্ত নয়,
ক্রস ওয়্যার, ক্রস ওয়্যার কিন্তু তারা পরস্পরের সঙ্গে যুক্ত নয়, সেটিকে আমরা কিভাবে বুঝবো? এভাবে বুঝবো যে দুটি তার পরস্পরের উপর দিয়ে গেছে এবং তারা যুক্ত নয়। এইবারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্ব, এটির সিম্বল, এটিকে আমরা দুভাবে দেখাতে পারি। একটা হচ্ছে এইরকম, অথবা ফিলামেন্ট সহ একটি বাল্বকে আমরা দেখাতে পারি। ইলেকট্রিক বাল্ব, এটি হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক বাল্ব। 8 নম্বরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। রোধকে আমরা কিভাবে বোঝাই? রোধকে আমরা এইভাবে বোঝাবো, এটি হচ্ছে একটি রোধ। এটাকে আমরা এর চিহ্ন আর দ্বারাও আমরা এটাকে বোঝাবো, এটা হচ্ছে আমাদের রোধ। নেক্সট আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের একটি পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীল রোধ বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, পরিবর্তনশীল রোধ বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, সেটিকে আমরা কিভাবে দেখাবো? এটি হচ্ছে আমাদের একটি পরিবর্তনশীল রোধ, অর্থাৎ এই রোধের মান আমরা একটা আমাদের প্রয়োজন মতো মানে আমরা পরিবর্তন করতে পারবো নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। এগুলোই গেল আমাদের এই অংশে এই সিম্বল বা চিহ্নগুলো। এবারে আমরা আমাদের ওহমস ল, যেটি আমাদের আলোচ্য বিষয়, সেই অংশে যাব। সেই অংশে যাওয়ার আগে আমরা একটি অ্যাক্টিভিটির মাধ্যমে এই ওহমস লটাকে বুঝবো। প্রথমে আমরা একটি অ্যাক্টিভিটি করব, সেই অ্যাক্টিভিটির পরে আমরা ওহমস লতে যাব। অ্যাক্টিভিটিটি কি? আমরা একটি সার্কিট বানাতে চলেছি। সেই সার্কিটে আমরা অনেকগুলো ব্যাটারিকে রেখেছি এবং এখানে একটা আমরা স্থির মানের রোধ রেখেছি এবং এখানে একটা আমরা অ্যামিটারকে রেখেছি তারপরে আমরা এখানে একটা সুইচকে রেখেছি এটাকে আমরা যুক্ত করেছি এবং এখানে আমরা একটা ভোল্ট মিটারকে ওর সঙ্গে যুক্ত করেছি। আমাদের সিম্বলগুলোর মধ্যে আরো দুটি সিম্বল আছে, যে দুটো সিম্বল আমরা এখানে দেখলাম, একটি অ্যামিটারের সিম্বল আর একটি ভোল্ট মিটারের সিম্বল। অ্যামিটার কোনো বর্তনী থেকে প্রবাহ মাত্রাকে মাপে, ভোল্ট মিটার কোনো বর্তনী থেকে বিভব পার্থক্যকে মাপে। এবং আমরা অ্যামিটারকে বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করি এবং ভোল্ট মিটারকে আমরা বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করি, যেভাবে এখানে দেখানো হয়েছে। এই দুটি সিম্বল আমাদের ওই সিম্বলের মধ্যেই থাকছে, একটা অ্যামিটার, একটা ভোল্ট মিটার। অ্যামিটার বর্তনীতে প্রবাহ মাত্রা এটাকে মেজার করে এবং ভোল্ট মিটার কোনো বর্তনীতে বিভবকে মাপে এবং অ্যামিটারকে আমরা শ্রেণী সমবায়ে লাগাবো এবং যুক্ত করব এবং ভোল্ট মিটারকে আমরা বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করব। এবং আমাদের এই যে বর্তনী হয়েছে, এই বর্তনীতে আমরা
স্থির মানের একটা রোধ নিয়েছি এবং এখানে যে ব্যাটারিগুলো নেওয়া হয়েছে সেই ব্যাটারিগুলোকে আমরা কি করেছি, আমাদের যে প্রয়োজনীয় বর্তনীতে আমরা একটি একটি করে যুক্ত করব। সবগুলো একসঙ্গে যুক্ত নেই, আমরা আমাদের প্রয়োজন মতো করে একটি একটি করে ব্যাটারিকে এখানে যুক্ত করব এবং ফল কি হয় সেটা আমরা দেখব। আমরা মনে করলাম প্রথমে এই ব্যাটারিতে, এই বর্তনীতে একটি মাত্র ব্যাটারি যুক্ত আছে এবং প্রত্যেকটি ব্যাটারির এখানে বিভব ই বা ওর তড়িৎচালক বলের মান ই। আমরা যদি এখানে ওর বিভব পার্থক্যের সঙ্গে ব্যাটারিতে যে আমরা যে বিভব পার্থক্য পাচ্ছি, বর্তনীতে যে একটা বিভব পার্থক্য পাচ্ছি, আমরা এখানে একটা গ্রাফ করার জন্য আমরা একটা লেখ আঁকব। এটা টেবিল বানিয়ে নিচ্ছি। এই টেবিলটিতে আমরা প্রথমে দেখব যে কতগুলো ব্যাটারি এখানে যুক্ত থাকছে, নাম্বার অফ সেল কানেক্টেড, বা কতগুলো ব্যাটারি বর্তনীতে যুক্ত থাকছে। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটি ব্যাটারি যুক্ত থাকছে এবং ওইখানে বিভব পার্থক্য কি হচ্ছে সেটা আমরা দেখব। বিভব পার্থক্য এবং সেই সঙ্গে আমরা যেটা দেখব, এখানে যেটা দেখব সেটা হচ্ছে প্রবাহ মাত্রা বা কারেন্ট। এবং এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ব্যাটারির সংখ্যা। তাহলে আমরা যদি প্রথমে একটি মাত্র ব্যাটারি যুক্ত করি এবং সেখানে আমরা যে বিভব পার্থক্য পাবো, সেই বিভব পার্থক্যকে যদি আমরা আমাদের এই ভোল্ট মিটারের সঙ্গে মেজার করি, তাহলে আমাদের এখানে যে পরিমাণ বিভব পার্থক্য হবে সেটাকে যদি আমরা V1 বলি এবং এখানে যে পরিমাণ প্রবাহ মাত্রা পাচ্ছি সেই প্রবাহ মাত্রাকে যদি আমরা I1 বলি, আমরা অ্যাকচুয়ালি এই প্রবাহ মাত্রা এখানে দেখতে পাচ্ছি না। যদি আমরা প্রকৃত এই পরীক্ষাটা করি তাহলে আমরা এই একটি ব্যাটারি যুক্ত করার সঙ্গে সঙ্গে এখানে যে ভোল্ট মিটারে যে কি পরিমাণ বিভব হচ্ছে সেটাও আমরা মেজারমেন্ট করতে পারবো এবং কি পরিমাণ প্রবাহ মাত্রা পাচ্ছি সেটাকে আমরা মেজার করতে পারবো। নেক্সট আমরা কি করলাম, দুটি ব্যাটারিকে যুক্ত করলাম। প্রথমে একটি ব্যাটারি যুক্ত ছিল, পরে আমরা দুটি ব্যাটারি যুক্ত করলাম। এখন ব্যাটারির বিভব, ব্যাটারির তড়িৎচালক বল বাড়ার সঙ্গে সঙ্গে এখানে যে পরিমাণ বিভব হবে সেই বিভবের মানও বাড়বে, সেই সঙ্গে এই বর্তনীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা হচ্ছে সেই প্রবাহ মাত্রাও বেড়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে যে বিভব প্রভেদ আমরা পাচ্ছি সেটাকে আমরা নিচ্ছি V2, তবে অবশ্যই V2 এর মান V1 অপেক্ষা বেশি এবং এই বর্তনীতে যে পরিমাণ প্রবাহ মাত্রা হচ্ছে সেই প্রবাহ মাত্রা আমরা যেটা পাবো সেটা I2, অর্থাৎ সেই মানটাও আগের প্রবাহ মাত্রা অপেক্ষা বেশি। এইবার যদি আমরা এখানে তিনটি ব্যাটারিকে যুক্ত করি তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে যে পরিমাণ বিভব পার্থক্য পাবো তার মানটি আগের অপেক্ষা বেশি হবে, এটাকে আমরা V3 নেব এবং এখানে যে পরিমাণ প্রবাহ মাত্রা যাবে সেটাকে আমরা I3 বলবো। নেক্সট আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যদি আমরা চারটে ব্যাটারিকে একই সঙ্গে যুক্ত করে দিই তাহলে আমরা কি দেখব, চারটি ব্যাটারিকে যুক্ত করলে এখানে V4 প্রবাহ মাত্রা পাবো, V4 বিভব পার্থক্য পাবো এবং এখানে যে প্রবাহ মাত্রাটি পাবো সেটিকে আমরা বলবো I4। এখন আমরা এই বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার একটি লেখচিত্র যদি অঙ্কন করি তাই সেই লেখচিত্রের প্রকৃতি কেমন হবে সেটাই আমরা দেখব। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যখন একটি ব্যাটারি যুক্ত থাকছে তখন ভোল্টেজ V1 এবং এই অ্যামিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1। যখন দুটি ব্যাটারি যুক্ত থাকছে তখন ভোল্টেজ V2 এবং এই অ্যামিটারের মধ্য দিয়ে বা এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I2। এবং যেহেতু এখানে দুটি ব্যাটারি যুক্ত হয়েছে তাই দ্বিতীয় ক্ষেত্রে যে বিভব প্রভেদ হবে তার মানও বেড়েছে এবং সেই সঙ্গে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রাও বেড়েছে। তৃতীয় ক্ষেত্রে আমরা যখন দেখব তিনটি ব্যাটারি যুক্ত থাকছে তখন এই ভোল্ট মিটারের যে মান আমরা পাচ্ছি সেটা V3 এবং সেটি আগের থেকে বেশি এবং এই অ্যামিটারের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা I3, সেটাও আগের থেকে বেশি। এবং চতুর্থ ক্ষেত্রে যদি আমরা চারটে ব্যাটারি যুক্ত করি তাহলে বিভব প্রভেদও বাড়ছে
এবং এই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বাড়ছে। তাহলে এই চারটি যে তথ্য আমরা পেলাম যে ব্যাটারির বিভব প্রভেদ বাড়ানোর সঙ্গে সঙ্গে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বাড়ছে। এখন এই বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার যদি একটি লেখচিত্র আমরা অঙ্কন করি, এক্স অক্ষ বরাবর আমরা বিভব প্রভেদ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা প্রবাহ মাত্রাকে স্থাপন করছি। তাহলে আমরা দেখছি যে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার লেখটি কেমন হচ্ছে। আমরা দেখছি লেখটি, অর্থাৎ বিভব প্রভেদ যখন V1 তখন প্রবাহ মাত্রা I1। দ্বিতীয় ক্ষেত্রে দেখছি প্রবাহ মাত্রা বিভব প্রভেদ যখন V2 তখন বিভব প্রভেদ I2। তৃতীয় ক্ষেত্রে দেখছি বিভব প্রভেদ যখন V3 তখন প্রবাহ মাত্রা I3 এবং বিভব প্রভেদ যখন V4 তখন আমরা দেখছি প্রবাহ মাত্রা I4। অর্থাৎ বিভব প্রভেদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবাহ মাত্রাও সমানুপাতিক হারে বেড়েছে। এই যে লেখচিত্র আমরা পেয়েছি, তাহলে এই লেখচিত্র থেকে আমরা বিভব প্রভেদের সঙ্গে প্রবাহ মাত্রার একটা সম্পর্ক পেলাম। কি সম্পর্ক পেলাম? আমরা এই সম্পর্ক পেলাম যে কোনো বর্তনীর বিভব প্রভেদ যদি বাড়ানো হয় তাহলে রোধের, অর্থাৎ রোধের দু প্রান্তের বিভব প্রভেদ, এই রোধটির দু প্রান্ত এক্স এবং ওয়াই, এই দু প্রান্তের বিভব প্রভেদ ব্যাটারির মান বাড়ানোর সঙ্গে সঙ্গে এই রোধটির দুই প্রান্তে বিভব প্রভেদের মান বেড়েছে এবং এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার মানও বেড়েছে। অর্থাৎ দুই প্রান্তের বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হচ্ছে। তাহলে আমরা গাণিতিকভাবে যেটা পেলাম সেটা হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদ, সেটা ওই বর্তনীর প্রবাহ মাত্রা, এই রোধের মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা I হয় তাহলে আমরা পেলাম যে এই রোধের দু প্রান্তের বিভব প্রভেদ ওই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সমানুপাতিক। এটি ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্রে কি বলা হচ্ছে? ওহমের সূত্রে বলা হচ্ছে যে যদি এখানে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে এই রোধের দু প্রান্তের বিভব প্রভেদ এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে, অর্থাৎ V সমানুপাতিক I। এটি ওহমের সূত্র এবং ওহমের সূত্রের এটি গাণিতিক রূপ। এখন আমরা ওহমের সূত্রের এই গাণিতিক রূপটিকে একটু বিস্তৃত আকারে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা যেটি পেলাম ওহমের সূত্র V সমানুপাতিক I, অর্থাৎ V R × I, যেটি R কে বলছি আমরা সমানুপাতিক ধ্রুবক এবং এটি ওই বর্তনীর রোধ। যদি বর্তনীর রোধ R হয় তাহলে R কে আমরা কি বললাম? R কে আমরা বলছি বর্তনীর রোধ। তাহলে এই সমীকরণ থেকে আমরা বর্তনীর রোধের একটা সংজ্ঞা দিতে পারি। তাহলে R আমরা পাচ্ছি V/I, অর্থাৎ কোনো বর্তনীর বা কোনো রোধের দু প্রান্তের, কোনো বর্তনীর রোধ বলতে আমরা বুঝবো যে দু প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাত হচ্ছে রোধ। তার রোধকে আমরা বলছি বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা অনুপাত। এখন রোধের যদি আমরা একক বলি তাহলে রোধের একক হবে বিভব প্রভেদের একক ভোল্ট বাই প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার, অর্থাৎ V, এটাকে আমরা ওহম বলি, ভোল্ট পার অ্যাম্পিয়ার, এটাকে আমরা ওহম সিম্বল। তার মানে রোধের একক আমরা এখান থেকে পেলাম যে রোধের একক হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার, বা এটাকে আমরা ওহম বলছি এবং ওহমের এটা আমাদের সিম্বল। এখন আমাদের মাঝে মাঝে এই রোধের মাত্রা বিশ্লেষণ, মানে মাত্রা কি সেটা আমাদেরকে বিভিন্ন পরীক্ষাতে আসে। তাহলে যদি আমরা রোধের মাত্রা বের করতে চাই তাহলে কি হবে? রোধের মাত্রাটা আমি বের করে দেখাচ্ছি যে রোধের মাত্রা কি হবে। ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স বা রোধের মাত্রা। এখন রোধ দুটি রাশির অনুপাত আমরা পাচ্ছি R = V/I, বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা
অনুপাত হচ্ছে রোধ। এখন বিভব প্রভেদের মাত্রা, বিভব প্রভেদ আমরা একদম প্রথমেই দিয়ে দেখেছি যে ভি ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি W/Q, অর্থাৎ বিভব প্রভেদ বলতে আমরা বলছি কিন্তু কার্য বাই আধান। এখন কার্যের একক কি বা কার্যের ডাইমেনশন কি? কার্যের ডাইমেনশন হচ্ছে mL(T⁻²), যেটাকে আমরা বল বলছি, ইন্টু সরণ। এটি হচ্ছে আমাদের কার্য। কার্য মানে যে বল ইন্টু সরণ। তাহলে কার্যের মাত্রা আমরা দিয়েছি mL(T⁻²) ইন্টু L। এখন আধানের মাত্রা কি? আধান কোথা থেকে এসছে? প্রবাহ মাত্রা বলতে আমরা কি জানি? আমরা প্রবাহ মাত্রা I ইজ ইকুয়াল টু আমরা জানি আধান বাই সময়, অর্থাৎ Q/T। তাহলে এখান থেকে আধান সমান আমরা যাবো প্রবাহ মাত্রা ইন্টু সময়। তার মানে প্রবাহ মাত্রা I এবং সময়ের মাত্রা T। তার মানে আধানের মাত্রা আমরা পেয়েছি, আধান ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে আমাদের বিভব প্রভেদের যে মাত্রা হলো সেই মাত্রাটি কি হলো? mL(L²)(T⁻³ I ইনভার্স। এটিই গেল আমাদের বিভব প্রভেদ। তাহলে এখান থেকে আমরা ভি এর মাত্রা পেলাম। ভি এর মাত্রা আমরা পেয়েছি mL²(T⁻³ I ইনভার্স। তাহলে এখানে যদি আমরা রোধের মাত্রাটি বের করতে চাই, তাহলে R ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি V/I। এখন ভি এর মাত্রা আমরা বসাচ্ছি। ভি এর মাত্রা মানে বিভব প্রভেদের মাত্রা আমরা পেয়েছি mL²(T⁻³ I ইনভার্স বাই প্রবাহ মাত্রা, অর্থাৎ আমরা রোধের মাত্রা পেলাম mL²(T⁻³ I⁻²। এটি হচ্ছে রোধের মাত্রা। ঠিক আছে, সবাই লিখে নাও। এখন আমরা আর একটি জিনিস দেখবো, চেষ্টা করব, সেটি হচ্ছে যে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটি আমরা দেখবো একটি অ্যাক্টিভিটির মাধ্যমে। আমরা দেখবো আর একটি অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটির সাহায্যে আমরা রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা বোঝার চেষ্টা করব। এখন আমরা মনে করছি যে আমাদের একটি বর্তনী আছে, যে বর্তনীর সঙ্গে একটি অ্যামিটার যুক্ত আছে, যেটি ওই বর্তনীর প্রবাহ মাত্রাকে মাপবে, এবং বর্তনীর সঙ্গে অনেকগুলি ব্যাটারিকে যুক্ত করা হয়েছে। এবং বর্তনীতে একটা প্লাগ বা চাবি কে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা অনেকগুলো ব্যাটারি পেয়েছি, E1, E2, E3। এখানে আমরা 3টে ব্যাটারি ব্যবহার করেছি, এবং এইখানে একটা XY একটি ফাঁকা স্থান আছে। এখন এই ফাঁকা স্থানটিতে আমরা 1 নম্বরে কি করে আমরা নাইক্রোম তার, 2 নম্বরে আমরা লাগাবো একটি টর্চের বাল্ব, আর 3 নম্বরে আমরা কি করব? একটি 10 ওয়াটের বাল্ব আমরা ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে কি নিয়েছি? 1 নম্বরে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে নাইক্রোম তার। নাইক্রোম তার নিয়েছি। তারপরে আমরা কি নিয়েছি? এখানে একটা বাল্ব নিয়েছি, টর্চের বাল্ব, এবং এখানে আমরা কি নিয়েছি? একটা 10 ওয়াট বাল্ব। আমরা 3টি নিয়েছি, একটা নাইক্রোম তার নিয়েছি, একটি বাল্ব নিয়েছি, একটা 10 ওয়াটের বাল্ব নিয়েছি। এখন প্রথমে যদি আমরা এই নাইক্রোম তারটিকে এর মধ্যে স্থাপন করি, তাহলে আমরা প্রবাহ মাত্রা একটা পার্ট এখান থেকে লক্ষ্য করব। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা নাইক্রোম তারটাকে সরিয়ে দিয়ে এই জায়গায় যদি আমরা একটি টর্চের বাল্বকে রাখি, তাহলেও আমরা একটি প্রবাহ মাত্রা পাবো।
এবং দেখব যে এই প্রবাহ মাত্রা আগের প্রবাহ মাত্রা থেকে কম। তৃতীয়ত, যদি আমরা এই টর্চের বাল্বটাকে এখান থেকে সরিয়ে দিই, যদি একটা 10 ওয়াটের বাল্ব রাখি, তাহলে আমরা দেখব যে এই অ্যামিটার যে প্রবাহ মাত্রা দিচ্ছে সেই প্রবাহ মাত্রার মান কিন্তু আরো অনেকটা কমে গেছে। তাহলে এই তিনটে ক্ষেত্রে আমরা দেখলাম যে বিভব প্রভেদ, বর্তনীর বিভব প্রভেদ কিন্তু একই থাকছে, কিন্তু নাইক্রোম তার ব্যবহার করলে এই বর্তনীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা হচ্ছে, বাল্ব ব্যবহার করলে, টর্চের বাল্ব ব্যবহার করলে প্রবাহ মাত্রা হ্রাস পাচ্ছে। এবং যখন আমরা 10 ওয়াটের বাল্ব ব্যবহার করছি তখন দেখছি প্রবাহ মাত্রা আরো হ্রাস পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যে বিশেষ বিষয়ের উপর নির্ভর করে, সেটি হচ্ছে রোধ। অর্থাৎ নাইক্রোম তার অপেক্ষা টর্চের বাল্বের রোধ বেশি, ফলে আমরা দেখেছি প্রবাহ মাত্রা হ্রাস পেয়েছে। আবার টর্চের বাল্ব অপেক্ষা 10 ওয়াটের বাল্বের ক্ষেত্রে দেখেছি যে এর রোধ বা এই বাল্বের রোধ অপেক্ষা অনেক গুণ বেশি, ফলে এই বর্তনী প্রবাহ মাত্রা আরো অনেকটা হ্রাস পেয়েছে। অর্থাৎ পরিবাহীর একটা বিশেষ ধর্ম ছিল রোধ, রোধের উপর এই বর্তনীর প্রবাহ মাত্রা নির্ভর করছে। এখন আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রোধ তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দ্বিতীয় আর একটা অ্যাক্টিভিটির উপর, সেটি হচ্ছে দ্বিতীয় আর একটা অ্যাক্টিভিটি আমরা দেখব। সেই অ্যাক্টিভিটির সাহায্যে আমরা রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা বোঝার চেষ্টা করব। সেটি হচ্ছে আমরা এখানেও আমরা কি করেছি, ওই একই ধরনের একটা বর্তনী নিচ্ছি। এইখানে আমাদের একটি অ্যামিটার থাকছে, যে অ্যামিটার এই বর্তনীর প্রবাহ মাত্রাকে মাপবে, এবং এখানে আমরা কতগুলি ব্যাটারিকে ব্যবহার করেছি। E1, E2, E3 তিনটে ব্যাটারি আমরা এখানে ব্যবহার করেছি। এবং আমরা এখানে একটি চাবিকে সংযোগ করে এটি এখানে যুক্ত করেছি। এবং এখানে এই A এবং B বা X এবং Y এই স্থানের মধ্যে আমরা কি করেছি, আমরা 1 নম্বরে একটি তারকে নিয়েছি, নাইক্রোম তার, যেটি খুব সরু একটি নাইক্রোম তার নিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি নিয়েছি? দ্বিতীয় ক্ষেত্রে আমরা একই বেধের কিন্তু দৈর্ঘ্য 3 গুণ এরকম একটি নাইক্রোম তার নিয়েছি। অর্থাৎ এর দৈর্ঘ্য যদি L হয়, এখানে আমরা যে দৈর্ঘ্য নিয়েছি 3L। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা কি করেছি, ওর দ্বিগুণ বেধের আরেকটি নাইক্রোম তার নিয়েছি, যে তার নিচে তার দৈর্ঘ্য L কিন্তু বেধ দ্বিগুণ। দৈর্ঘ্য L কিন্তু বেধ 3 গুণ। এখন আমরা প্রথম ক্ষেত্রে যদি L দৈর্ঘ্যের নাইক্রোম তারটিকে এই X এবং Y এর মধ্যে স্থাপন করি, তাহলে আমরা এই বর্তনীটির প্রবাহ মাত্রা অবশ্যই পাবো। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা L দৈর্ঘ্যটাকে সরিয়ে আমরা 3L দৈর্ঘ্যের নাইক্রোম তারটাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে তোমরা কি দেখবে? তাহলে তোমরা দেখবে যে প্রথম ক্ষেত্রে আমরা যে প্রবাহ মাত্রা পেয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রার মান কিন্তু হ্রাস পাচ্ছে। তৃতীয় ক্ষেত্রে যদি আমরা L দৈর্ঘ্য কিন্তু বেধ এর দ্বিগুণ এরকমটা তার যখন এর মধ্যে ব্যবহার করব, তখন আমরা দেখব যে L দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যে প্রবাহ মাত্রা পাচ্ছি তার থেকেও বেশি প্রবাহ মাত্রা পাচ্ছি। তাহলে এই তিনটি ক্ষেত্র থেকে আমরা কি বুঝলাম? আমরা প্রথম এই ক্ষেত্র থেকে আমরা বুঝছি যে পরিবাহীর বেধ অপরিবর্তিত থেকে যখন পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ হয় বা 3 গুণ হয়, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য বেড়ে যায়, আমরা দেখব বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পাচ্ছে, মানে রোধ বাড়ছে। তাহলে 1 নম্বরে আমরা যে রোধ কোন বিষয়ের উপর নির্ভর যে একটা প্রথম ক্ষেত্র পেলাম, সেটি কি না, সেটি হচ্ছে রোধ ও দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে দৈর্ঘ্য বেড়েছে, ফলে ওর রোধ বেড়েছে, প্রবাহ মাত্রা হ্রাস পেয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পেলাম? দৈর্ঘ্য অপরিবর্তিত থেকে, তবে অবশ্যই এখানে A = কনস্ট্যান্ট, অর্থাৎ বেধ ধ্রুবক ছিল। এখানে আমাদের বেধ, সেটাকে আমরা A দিয়ে বোঝাচ্ছি, বেধ এখানে কিন্তু আমাদের ধ্রুবক। প্রথম ক্ষেত্রে যখন আমরা 3L নিয়েছিলাম, তখন কিন্তু তার বেধের কোনো পরিবর্তন আমরা করছি না, শুধু দৈর্ঘ্যটা
কে আমরা বাড়াচ্ছি, দৈর্ঘ্য বাড়ানোর সঙ্গে সঙ্গে ওই বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পেয়েছে, অর্থাৎ ওই বর্তনীর রোধ বেড়েছে। তৃতীয় ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যখন এটি ব্যবহার করছি তখন আমরা দেখছি বর্তনীর প্রবাহ মাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ রোধ হ্রাস পাচ্ছে। তার মানে আমরা যেটা দেখলাম যে রোধ ওই বর্তনীর বেধের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ বেধ বাড়ার সঙ্গে সঙ্গে রোধ হ্রাস পাচ্ছে, ফলে প্রবাহ মাত্রা বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য ধ্রুবক থাকছে। তাহলে এই অ্যাক্টিভিটি থেকে আমরা যেটি বুঝলাম যে পরিবাহী রোধ, আগের অ্যাক্টিভিটিতে আমরা বুঝেছিলাম পরিবাহী রোধ বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম হচ্ছে, অর্থাৎ পদার্থের উপর নির্ভর করছে, সেটা আমরা আগের অ্যাক্টিভিটিতে পেয়েছি। পরের এই অ্যাক্টিভিটি থেকে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের উপর নির্ভর করছে এবং পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের উপর নির্ভর করছে বা বেধের উপর নির্ভর করছে। রোধ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, প্রস্থচ্ছেদ বাড়লে রোধ হ্রাস পায়। তাহলে এটি থেকে আমরা আর ইজিক্যাল টু কি পেলাম? আমরা আর ইজিক্যাল টু পেয়েছি রো এল বাই এ, যেখানে রো কে বলছি আমরা সমানুপাতিক ধ্রুবক, এই রো কে আমরা বলছি আমাদের রোধাঙ্ক, রো কে বলছি আমরা রোধাঙ্ক। এবং এই রো, তাহলে এখান থেকে আমরা রো ইজিক্যাল টু রোধাঙ্ক সমান আমরা কি পাচ্ছি? রোধাঙ্ক সমান আমরা পাচ্ছি আর ইন্টু এ বাই এল। তাহলে রোধাঙ্কের যদি আমরা সংজ্ঞা বলি যে আমরা কোনো বর্তনী বা কোনো তারে রোধাঙ্ক বলতে আমরা কি বুঝবো? তাহলে রোধাঙ্ক আমরা বুঝবো যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তারে যে রোধ হবে সেটি হবে তার রোধাঙ্ক। কি বললাম? একই একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তারের রোধই হবে তার রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের একক, রোধাঙ্কের যদি আমরা এসআই এককে আসি, তো রোধাঙ্কের এসআই একক আসবে ওহম, এটা মিটার স্কয়ার বাই মিটার স্কয়ার, তার মানে ওহম মিটার, মিটার স্কয়ার বাই মিটার তার মানে ওহম মিটার, এটি হবে রোধাঙ্কের একক। তাহলে রোধাঙ্কে যদি আমরা ডাইমেনশন লিখতে দেয়, অলরেডি আমরা ওহমের ডাইমেনশন আগে পেয়েছিলাম, তার সঙ্গে একটি এল গুণ হবে, তাহলে আমরা রোধাঙ্কের ডাইমেনশন বা মাত্রাটি আমরা পাব। এরপরে আমরা যে অংশটাতে যাব সেটি হচ্ছে পরিবাহীর যে রোধ, সেই রোধের আমরা সমবায় করব। রোধের সমবায়, রোধের সমবায় দুই ধরনের হবে। এক নম্বর আমরা যেটা পাবো সেটি হচ্ছে আমাদের শ্রেণী সমবায়, আর নাম্বার 2 আমরা যেটা পাচ্ছি সেটাকে বলছি আমরা সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, অর্থাৎ অনেকগুলো রোধকে যদি আমরা পরপর যুক্ত করে যাই তাহলে সেটি হয় রোধের শ্রেণী সমবায়। আবার অনেকগুলো রোধকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে সেটি হয় রোধের সমান্তরাল সমবায়। এখন দুটি ক্ষেত্রে রোধের তুল্য রোধ কি হবে সেটি আমরা এখানে বোঝার চেষ্টা করব, একটি অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা যেটি আসবো সেটি হচ্ছে রোধের শ্রেণী সমবায়ের একটা অ্যাক্টিভিটি আমরা দেখব। সেটি কি? সেটি হচ্ছে যে আমরা মনে করলাম যে এখানে তিনটি রোধ ব্যবহার করেছি, এবং এই তিনটি রোধকে আমরা একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি, এবং এই বর্তনীর প্রবাহ মাত্রা মাপার জন্য আমরা এখানে একটি অ্যামিটারকে ব্যবহার করেছি, এবং এই বর্তনীর বিভব সংযোগ করার জন্য একটা চাবি কে আমরা নিয়েছি, নিয়ে এটিকে আমরা যুক্ত করেছি। এখন আমরা ধরে নিচ্ছি যে এই রোধটি আমাদের R1 রোধ
এটি আমাদের R2 রোধ, এটি আমাদের R3 রোধ, তিনটি রোধ। এবং এই রোধে মধ্য দিয়ে বা এই রোধগুলির দু প্রান্তে যে বিভব প্রভেদ সেটিকে মাপার জন্য আমরা কি করেছি, আমরা এখানে একটি করে ভোল্ট মিটার আমরা যুক্ত করেছি। এখানে একটি ভোল্ট মিটার ভি, এখানে একটি ভোল্ট মিটার V2, এটা V1 V2, আর এখানে একটি ভোল্ট মিটার আমরা যুক্ত করেছি যেটিকে বলছি আমরা V3। তিনটি ভোল্ট মিটার আমরা যুক্ত করেছি তিনটি রোধের দু প্রান্তের বিভব প্রভেদকে মাপার জন্য। এখন যেহেতু এই তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত হয়েছে এবং তার সঙ্গে একটি ব্যাটারি যুক্ত করা হয়েছে, ব্যাটারির মান ই, তাহলে এই রোধের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা যাবে একই প্রবাহ মাত্রা এই রোধের মধ্য দিয়ে যাবে, একই প্রবাহ মাত্রা এই রোধের মধ্য দিয়ে যাবে। অর্থাৎ সবগুলি রোধের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা যাবে সেটি এই ব্যাটারির যে প্রবাহ মাত্রা তার সঙ্গে সমান হবে, অর্থাৎ আই। অর্থাৎ অ্যামিটারের যে প্রবাহ মাত্রা সেই প্রবাহ মাত্রা সবগুলি রোধের মধ্য দিয়ে যাবে, কারণ এটি শ্রেণী সমবায়ে যুক্ত হয়েছে। কিন্তু রোধগুলির মান ভিন্ন হয়, রোধগুলির দুই প্রান্তে যে বিভব প্রভেদ হবে সেই বিভব প্রভেদগুলি ভিন্ন হবে। অর্থাৎ V1 V2 V3 এরা কিন্তু সমান হবে না, কিন্তু প্রবাহ মাত্রা প্রত্যেকের মধ্য দিয়ে সমান হবে। এখন আমরা যদি এই সবগুলি রোধের তুল্য রোধকে আমরা আর বলি, তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি লিখতে পাচ্ছি? আমরা ওহমের সূত্র থেকে লিখতে পাচ্ছি V is equal to I into R। V is equal to I into R, কারণ এই বর্তনীর প্রবাহ মাত্রা I এবং তুল্য রোধকে আমরা R নিয়েছি। এখন এই বর্তনীর এই ব্যাটারির যে বিভব প্রভেদ, এটাকে আমরা ই না বলে ভি বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে আমরা এটাকে বলবো V is equal to IR। এখন এই বর্তনীর মোট বিভব প্রভেদ কত? মোট বিভব প্রভেদ V1 V2 V3 এর যোগফল, বীজগাণিতিক সমষ্টি। তাহলে আমরা যেটি পাচ্ছি এখান থেকে যে V1 প্লাস V2 প্লাস V3, এটাকে বলছি আমরা V is equal to I into R, যেখানে I হচ্ছে ওই বর্তনীর প্রবাহ মাত্রা আর ওই বর্তনীর তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই তিনটি রোধের মোট রোধ, অর্থাৎ তিনটি রোধকে সরিয়ে দিয়ে যদি আমরা একটি রোধ ব্যবহার করতাম তাহলে যে প্রবাহ মাত্রাটা পেতাম সেটিও I। তাহলে আমরা এখান থেকে যেটি পেলাম, এখন এই ক্ষেত্রে আমাদের যে এই রোধের দু প্রান্তের বিভব প্রভেদ V1 এবং রোধ R1, প্রবাহ মাত্রা I1, তার মানে V1 is equal to আমরা কি লিখবো I আর R1, ওহমের সূত্র থেকে আমরা এটাই পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি যে V1 is equal to প্রবাহ মাত্রা ইনটু রোধ, মানে I ইনটু R1। দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা ইনটু রোধ, অর্থাৎ I ইনটু R2। তৃতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা ইনটু রোধ, অর্থাৎ I ইনটু R3 is equal to আমরা পাচ্ছি IR, যেখানে R কে বলছি এই বর্তনীর তুল্য রোধ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আমরা এখান থেকে পাচ্ছি যে R1 প্লাস R2 প্লাস R3 is equal to R, অর্থাৎ এটি হলো শ্রেণী সমবায়ে যখন তিনটি রোধ যুক্ত থাকে তখন তার তুল্য রোধ হচ্ছে রোধগুলির বীজগাণিতিক সমষ্টির সমান। তাহলে আমরা কি পেলাম? শ্রেণী সমবায়ে তিনটি রোধ যখন যুক্ত থাকবে তখন ওই বর্তনীর রোধের মান যে রোধগুলো যুক্ত হয়েছে তার বীজগাণিতিক সমষ্টির সমান হয়েছে, অর্থাৎ বর্তনীর রোধ বৃদ্ধি পেয়েছে বা বর্তনীর রোধ বেড়ে যাবে। এটি আমাদের শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে আমরা তুল্য রোধ এখানে ক্যালকুলেশন করলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আর একটি অ্যাক্টিভিটি দেখব। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ওই তিনটি রোধকে শ্রেণী সমবায়ে না যুক্ত করে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব, অর্থাৎ তিনটি রোধকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, R1 R2 R3।
এখন আমরা এটিকে কি করেছি, একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করে এই বর্তনীর প্রবাহ মাত্রা মাপার জন্য আমরা এখানে একটি অ্যামিটারকে ব্যবহার করেছি এবং এখানে একটি ব্যাটারিকে বর্তনীকে সংযোগ করার জন্য একটা চাবি ব্যবহার করেছি আমরা। এখন আমরা এই বর্তনীর ক্ষেত্রে কি দেখব, আমরা দেখব তিনটি রোধই একই বিন্দুতে যুক্ত হয়েছে। তিনটি রোধের দুটি প্রান্ত একই বিন্দুতে, এক্স এবং ওয়াই একই বিন্দুতে যুক্ত হয়েছে। তাহলে যদি আমরা এখানে একটি ভোল্ট মিটার ব্যবহার করি, তিনটি রোধেরই বিভব প্রভেদ মাপার জন্য যদি আমরা এখানে একটি ভোল্ট মিটার ব্যবহার করি, তাহলে সেই ভোল্ট মিটারের পার্ট, একটা নির্দিষ্ট পার্ট আমরা পাবো। অর্থাৎ আমরা এখান থেকে দেখছি যে তিনটি রোধকে যখন আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব, রোধ তিনটি দু প্রান্তের বিভব প্রভেদ কিন্তু একই হবে। অর্থাৎ তিনটি রোধে যখন এরা সমান্তরাল সমবায়ে থাকবে তখন তার দু প্রান্তের বিভব প্রভেদ সমান হবে। কিন্তু রোধগুলির মান ভিন্ন হওয়ার কারণে যদি এই বর্তনীর প্রবাহ মাত্রা আই হয়, তাহলে প্রতিটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই হবে না। এইখানে এসে প্রথম বর্তনীর মধ্য দিয়ে I1, দ্বিতীয় বর্তনীর মধ্য দিয়ে I2, তৃতীয় বর্তনীর মধ্য দিয়ে I3, অর্থাৎ তিনটে রোধের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা হবে সেটি কিন্তু ভিন্ন ভিন্ন হবে, যেহেতু এরা সমান্তরাল সমবায়ে যুক্ত হয়েছে। কিন্তু তিনটি রোধ যেহেতু একই বিন্দুতে যুক্ত হয়েছে, তাই তিনটি রোধের বিভব প্রভেদ কিন্তু সমান হবে। এখন আমরা এখান থেকে আমরা এর তুল্য রোধের মানটা নির্ণয় করব। তাহলে এই বর্তনীতে আমরা কি পেলাম, আমরা পেয়েছি যে এই বর্তনীর প্রবাহ মাত্রাকে আমরা আই বলছি। তাহলে আমরা এই বর্তনীতে যেটা পেয়েছি যে মোট প্রবাহ মাত্রা আই, এটি I1 প্লাস I2 প্লাস I3 এই তিনটি ক্ষেত্রে বিভাজিত হয়েছে। অর্থাৎ I ইকুয়াল টু আমরা লিখব I1 প্লাস I2 প্লাস I3। এখন আমরা ওহমের সূত্রে কি জানি, আমরা ওহমের সূত্রে জানি V ইকুয়াল টু I ইনটু R। যদি এই বর্তনীর তুল্য রোধ R হয়, তাহলে আমরা এই তিনটি রোধের একটা তুল্য রোধ, সেটাকে আমরা R বলছি। V ইকুয়াল টু IR, যেখান থেকে আমরা I ইকুয়াল টু লিখতে পাচ্ছি V বাই R। তাহলে এই সমীকরণে আমরা বসিয়ে দিচ্ছি VI ইকুয়াল টু, তাহলে আমরা লিখছি V বাই R। এখন ব্যাটারির বিভব যদি V হয়, তাহলে এখানেও আমরা যে বিভব প্রভেদ পাবো সেটি অবশ্যই V হবে। এখন এই বর্তনীর মধ্য দিয়ে I1 প্রবাহ মাত্রা, I1 ইকুয়াল টু আমরা ভোল্টেজ বাই রোধ এই হিসাবে লিখতে পারি। তাহলে I1 ইকুয়াল টু বিভব প্রভেদ, কারণ এই রোধটির দু প্রান্তের বিভব প্রভেদ V এবং এই বর্তনীর রোধ R1। তাহলে বিভব প্রভেদকে আমরা রোধ দিয়ে যদি ভাগ করি, তাহলেই আমরা পাচ্ছি এটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। ঠিক আছে, হবে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, দু প্রান্তের বিভব প্রভেদ বাই রোধ, দু প্রান্তের বিভব প্রভেদ আমরা পেয়েছি V এবং রোধ R2। ঠিক একই হবে তৃতীয় যে রোধটির দু প্রান্তের বিভব প্রভেদ V, কিন্তু রোধ আমাদের R3। অর্থাৎ আমরা এখান থেকে যেটি পেলাম সেটি হচ্ছে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখলাম সেটি হচ্ছে তিনটি রোধকে যখন আমরা সমান্তরাল সময়ে যুক্ত করব, তখন তুল্য রোধের যে রাশিমালা হচ্ছে সেই রাশিমালা। এখন এখান থেকে আমরা দেখব যে তুল্য রোধের মানটা তাহলে বাড়লো না কমলো। আমরা দেখব যেহেতু এখানে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 হয়েছে, তাহলে R ইকুয়াল টু আমরা এর যদি সমষ্টি করি, তাহলে যে মানটি পাবো সেই মানটি এই তিনটি মান অপেক্ষা ক্ষুদ্র হবে। অর্থাৎ যখন আমরা শ্রেণী সমান্তরাল সমবায় রোধকে যুক্ত করব, তখন আমরা দেখব যে বর্তনীর তুল্য রোধের মান হ্রাস পাচ্ছে বা কমছে। এখন আমরা কতগুলো সহজ গাণিতিক উদাহরণ নেব। আমরা যেগুলো যা যা শিখলাম সেটির উপরে কয়েকটা প্রয়োগ করার জন্য আমরা কয়েকটা সহজ গাণিতিক উদাহরণ নেব। সেই সহজ গাণিতিক উদাহরণ কি আমাদের? সহজ গাণিতিক উদাহরণ প্রথমে আমরা যেটা শিখেছি যে ওহমসের সূত্র। তো
তাহলে আমরা ওহমসের লয়ের কতগুলো সহজ গাণিতিক উদাহরণ করব। আমরা মনে করলাম যে কোনো একটি বর্তনীতে রোধ 6 ওহম এবং ওই বর্তনীর বিভব প্রভেদ 36 ভোল্ট, খুবই সহজ একটা। তাহলে ওই বর্তনীর প্রবাহ মাত্রা কত? কোন বর্তনীর যে রোধ সেটি 6 ওহম এবং ওই বর্তনীর বিভব প্রভেদ 36 ভোল্ট। তাহলে আমরা ওহমের সূত্রে একটা খুব সহজ V = I × R, যেখান থেকে আমরা I = পাচ্ছি V/R, অর্থাৎ আমরা যেটা পাচ্ছি 36/6 অ্যাম্পিয়ার পাচ্ছি আমরা, অর্থাৎ ওই বর্তনীর প্রবাহ মাত্রা হবে 6 অ্যাম্পিয়ার। দ্বিতীয়ত আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কোনো বর্তনীতে দু প্রান্তের বিভব প্রভেদ, একটা বর্তনীতে দু প্রান্তের বিভব প্রভেদ নির্দিষ্ট থাকছে, কিন্তু ওই বর্তনীতে যে দুটি তার ব্যবহার করা হয়েছে সে দুটি তারের প্রথমটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ হচ্ছে। বর্তনীর বিভব প্রভেদ একই, কিন্তু বর্তনীতে যে দুটি রোধ ব্যবহার করা হয়েছে সে দুটি রোধের প্রথমটির মান দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে বর্তনীর মধ্য দিয়ে বা ওই রোধের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা হচ্ছে, অর্থাৎ এখানে দুটি রোধ ব্যবহার করা হয়েছে, কিন্তু বর্তনীতে আমরা যে ব্যাটারি দিয়েছি ব্যাটারির বিভব প্রভেদ কিন্তু সমান V, একই বিভব প্রভেদ কিন্তু প্রথমটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ, অর্থাৎ এটি 2R এটি R। একটা বর্তনী নিয়েছি আমরা, যে বর্তনীর দু প্রান্তের বিভব প্রভেদ একই থাকছে কিন্তু প্রথমটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে এই রোধগুলোর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা হবে, এটি যদি আমরা I1 বলি, যদি আমরা I2 বলি, তাহলে এই প্রবাহ মাত্রার অনুপাত কত হবে সেটি আমি ক্যালকুলেশন করতে চাই। তাহলে আমরা সহজভাবে যেটা জানি V = I × R। তাহলে আমরা যেটি পাচ্ছি, যেখানে বিভব প্রভেদ যেহেতু একই থাকছে, তাহলে আমরা বলবো যে V1 = I1 R1, আর দ্বিতীয় ক্ষেত্রে V2 আমরা পাচ্ছি I2 × R2। তাহলে V1/V2 যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা পাবো I1 R1/I2 R2। এখন আমাদের বিভব প্রভেদ V1 এবং V2 = V। এখানে আমাদের যেটা বলা হয়েছে V1 = V2 = V, এবং এখানে যেটা আমরা পাচ্ছি যে R1 আমরা পেয়েছি 2R, এটিকে আমরা R1 নিচ্ছি, এবং R2 আমরা নিয়েছি R। তাহলে এই দুটো ক্ষেত্র যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা I1/I2 এটি আমরা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, মানটি বসাচ্ছি ওই সমীকরণ থেকে, অর্থাৎ V/V আমরা এখানে পেয়েছি I1 × R1 এর মান আমরা কত পেয়েছি 2R/I2 × R2 এর মান পেয়েছি কত R। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পাচ্ছি V1 কাটছে আর R। তাহলে I1/I2 = 1/2। I1/I2 আমরা পেয়েছি 1/2, অর্থাৎ ওই দুটি এই বর্তনীর যে দুটি তার ছিল তাদের প্রবাহ মাত্রার অনুপাত আমরা পাচ্ছি 1/2। আর একটি উদাহরণ দেখব আমরা। সেটি হচ্ছে যে একটি বাল্বকে যখন আমরা 220 ভোল্টের লাইনে যুক্ত করছি, তখন ওই বাল্বটির মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা হচ্ছে সেটা 1 অ্যাম্পিয়ার।
তাহলে যদি আমরা এটিকে 110 ভোল্টের লাইনে যুক্ত করি তাহলে প্রবাহ মাত্রা কত? কি বললাম, এখানে একটি বাল্ব আছে এবং এখানে আমরা যখন এটিকে 220 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করছি তখন এই বাল্বের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে সেই প্রবাহ মাত্রা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে বাল্বটিকে যদি আমরা 110 ভোল্টের লাইনে যুক্ত করতাম তাহলে প্রবাহ মাত্রা কি হতো? যদি এখানে 110 ভোল্ট হতো তাহলে প্রবাহ মাত্রা এখানে কি হতো? I2 ইকুয়াল টু কি হতো সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে প্রবাহ মাত্রা প্রথম ক্ষেত্রে I1 ইকুয়াল টু আমরা পেয়েছি 1 অ্যাম্পিয়ার। এটি আমাদের ক্ষেত্র যে যখন বাল্বটিকে 220 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে তখন প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। তাহলে 110 ভোল্ট লাইনে যুক্ত করলে প্রবাহ মাত্রা কত হবে এটি আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা তাহলে কি করব? আমরা এখানে প্রথমে যেটা লিখব সেটি হচ্ছে এই বাল্বটির রোধ কত সেটি আমরা প্রথমে নির্ণয় করব। এখন ওহমের সূত্র থেকে আমরা কি জানি? আমরা জানি V ইকুয়াল টু I ইনটু R। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা R ইকুয়াল টু V বাই I পাচ্ছি, অর্থাৎ বাল্বটির রোধ আমাদের হচ্ছে 220 বাই 1 ইকুয়াল টু 220 ওহম। অর্থাৎ আমরা প্রথম ক্ষেত্র থেকেই পেয়েছি যে বাল্বটির রোধ 220 ওহম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রবাহ মাত্রা বের করতে হবে। তাহলে আমরা V ইকুয়াল টু I ইনটু R, যেখান থেকে I ইকুয়াল টু আমরা লিখব V বাই R। এখন আমাদের বিভব প্রভেদ দেওয়া হয়েছে 110 এবং এই বর্তনীর রোধ আমরা পেয়েছি 220। তাহলে এখানে প্রবাহ মাত্রা ইকুয়াল টু 1/2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এগুলোই গেল আমাদের ওহমস ল এবং সেই ল সংক্রান্ত ছোট ছোট কতগুলো ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আমরা দেখলাম। পরবর্তী পর্বে আমরা এর যে পার্ট আছে সেটি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।